সুপ্রিয় শিক্ষার্থীরা, ব্রাহ্মণবাড়িয়া অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, আমি বিশ্বচন্দ্র দেব, সহকারী শিক্ষক, দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়। আজকে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের দ্বাদশ অধ্যায়ে যে সৃজনশীল প্রশ্ন, এই সৃজনশীল প্রশ্ন 1 নিয়ে আলোচনা করব। এই আলোচনার পূর্বেই তোমাদেরকে বলতে চাই, আমরা কিন্তু এই দ্বাদশ অধ্যায় সম্পূর্ণটা আমরা পড়েছি। আমরা এই দ্বাদশ অধ্যায়ে কি হচ্ছে যে পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাব। তাহলে এই পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাবে থেকে আমরা সেগুলো পড়ছি, পারিবারিক বাজেট, পারিবারিক তহবিল। আচ্ছা, তোমরা একটু চিন্তা করো যে পারিবারিক তহবিলটা কি বলছিলাম। এই গ্যাপে আমি একটু আমার লাইফটা দেখে নিই যে আমার লাইফটা কি ঠিক আছে কিনা, একটু আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা, আমি দেখতে পেরেছি যে আমার লাইফটা ঠিক আছে, সাউন্ডও ঠিক আছে। যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে তোমরা কমেন্টস আকারে লিখে দিও। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি বলছিলাম যে তোমাদের পারিবারিক বাজেট যে দ্বাদশ অধ্যায় পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাব, মানে পারিবারিক বাজেটের এই সৃজনশীল প্রশ্ন 1, সৃজনশীল প্রশ্ন 1 প্রশ্ন 1 এটার আমরা সমস্যার সমাধান করব। এই সৃজনশীল প্রশ্ন 1 এর সমস্যার সমাধান আমরা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমার লাইভে অংশগ্রহণ করেছো বা করবে তাদেরকে শেয়ার করে দাও। সৃজনশীল প্রশ্নটা কি একটু আমি পড়তেছি। দেখো যে জনাব হাসান আবিব মাসে 12,000 টাকা বেতনে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। এছাড়া তিনি একটি কলেজে পার্ট টাইম লেকচার হিসেবে মাসে 5,000 টাকা সম্মানী পান। 2017 সালের 1 জানুয়ারি তার পরিবারের নগদ তহবিল 2 লক্ষ টাকা এবং ডিপিএসএ জমা 1 লক্ষ টাকা ছিল। উক্ত বছরে তার পরিবারের অন্যান্য লেনদেন ছিল খাদ্য সামগ্রী 30,000 টাকা, বাড়ি ভাড়া প্রদান 80,400 টাকা, দৈনন্দিন বাজার খরচ 24,000 টাকা, আসবাবপত্র ক্রয় 15,000 টাকা, মুদি ও মনিহারি বিল 2,500 টাকা, গহনা ক্রয় 60,000 টাকা, ডিপোজিট পেনশন স্কিমে জমা হলো 24,000 টাকা, পোশাক ক্রয় 11,000 টাকা। এই হলো তোমার একটা উদ্দীপক। আর ওই উদ্দীপিত কি কি করতে হবে বলছে, 1 নম্বর বলছে, ক নম্বরে বলছে উদ্দীপকতে জনাব আহসান হাবিবের পারিবারিক তহবিল পরিমাণ নির্ণয় করো। তাহলে প্রথম ক নম্বরে আমার পারিবারিক তহবিল নির্ণয় করতে হবে। হতে বলেছে জনাব আহসান হাবিবের পরিবারের সমাপনী নগদ তহবিল পরিমাণ নির্ণয় করো। তাহলে সমাপনী নগদ তহবিল নির্ণয় করতে হবে। আর হতে বলেছে উপযুক্ত তথ্যের আলোকে উক্ত পরিবারের আয় উদ্ধৃত বা ঘাটতি নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন এর পূর্বে আমরা কিন্তু করেছি যে আয় ব্যয় নির্ণয় নমুনা চক দেখেছি। তারপরে যে সমাপনী নগদ তহবিল পরিমাণ নির্ণয় করে, তাহলে সমাপনী নগদ তহবিল নির্ণয় করতে গেলে আমরা কি করতে হবে, প্রাপ্তি ও প্রদান হিসাব করতে হবে। তাহলে প্রাপ্তি ও প্রদান হিসাব কিভাবে করতে হয় সেটা আমরা পূর্বের ক্লাসে জেনেছি এবং তার নমুনা চক কিন্তু আমরা দেখিয়েছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা পূর্বের ক্লাস থেকে যে আমরা যে জ্ঞানটা নিয়েছি বা যেটা শিখেছি সেখান থেকে কিন্তু এই উদ্দীপকের যে প্রশ্নগুলো আছে আমরা কিন্তু সহজেই সমাধান করতে পারব। প্রিয় শিক্ষার্থীরা, যে ক নাম্বার দেওয়া আছে যে জনাব আহসান হাবিবের পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয়। তোমরা একটু যে পারিবারিক তহবিলের যে আমি সূত্রটা দিয়েছিলাম, এই পারিবারিক তহবিলের সূত্রটা একটু একটু চিন্তা করে বলো দেখি পারিবারিক তহবিলের সূত্রটা কি। ক নাম্বার, জনাব আহসান হাবিবের পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয়। জনাব আহসান হাবিবের
পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয়। একটু চিন্তা করে বলো যে পারিবারিক তহবিলটা কি। এটা কিন্তু একটা সূত্র দিয়েছিলাম গত ক্লাসে। পারিবারিক তহবিলটা কি একটু চিন্তা করে বলো তো দেখি। আমার লেখাগুলো একটু বোঝা যাচ্ছে কিনা একটু দেখো। আমি একটু দেখে নিচ্ছি লেখাগুলো একটু স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা। হ্যাঁ, তোমাদের বইয়ে কিন্তু যে সৃজনশীল প্রশ্ন 1, এই সৃজনশীল প্রশ্ন 1 এর কিন্তু এই আনসারটা সৃজনশীল প্রশ্ন 1। আমি একটু বইটা দেখে নিচ্ছি। দেখো এই যে সৃজনশীল প্রশ্ন 1 তোমাদের বইয়ে দ্বাদশ অধ্যায়ের সৃজনশীল প্রশ্নে 1 এর সমাধান আমরা করব। 1 এর সমাধানটা আমরা করব। একটু দেখে নাও বইটা। হ্যাঁ, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, পারিবারিক তহবিল নির্ণয় করতে গেলে পারিবারিক তহবিলের সূত্রটা কি ছিল? হ্যাঁ, ঠিক ধরেছো। পারিবারিক তহবিলের সূত্রটা ছিল প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। তাহলে আমরা সূত্রটা লিখি। দেখো, পারিবারিক তহবিল সমান প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। আমি প্রণালী আকার দিয়ে বিষয় দিতে আপনাকে প্রারম্ভিক বোঝাচ্ছি। এটাকে আমি প্রারম্ভিক বোঝাচ্ছি যে প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা প্রশ্নে চলে আসি যে আমার প্রশ্নে প্রারম্ভিক সম্পদ কোনগুলো আমি দেখতে হবে, যে প্রারম্ভিক সম্পদ আমার কি আছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, একটু বইয়ের দিকে থাকাও তোমরা। যে দেখো, 2017 সালের 1 জানুয়ারি, প্রারম্ভিক বলতে বোঝায় মাসের প্রথম তারিখ। যে কোনো মাসের প্রথম তারিখ হয় প্রারম্ভিক। তো যেহেতু জানুয়ারি মাসে দেওয়া আছে, তাহলে জানুয়ারি মাসের 1 তারিখে নগদ ছিল কত টাকা? 2 লক্ষ টাকা। তাহলে নগদ কি? সম্পদ। ভেরি গুড, নগদ হচ্ছে সম্পদ। ডিপিএস জমা ছিল কত টাকা? 1 লক্ষ টাকা। তো ডিপিএস জমা কিন্তু সম্পদ। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখানে সম্পদ দেওয়া আছে নগদ তহবিল 2 লক্ষ টাকা, আর ডিপিএস জমা দেওয়া আছে 1 লক্ষ টাকা। আর কোনো 1 তারিখের সম্পদও নাই, দায়ও নেই আমাদের। তাহলে আমাদের পারিবারিক তহবিল নির্ণয় আমরা দেখি। একটু বুড়ির দিকে দেখাও। যেটা আমার কি আছে? নগদ। দেখো, এখানে আছে নগদ তহবিল সম্পদের মধ্যে যোগ আর আছে কি? ডিপিএস এ জমা। হ্যাঁ, ডিপিএস এ জমা। ডিপিএস, হ্যাঁ, ডিপিএস নগদ তহবিল আর হলো ডিপিএস, এই দুইটা আছে তোমার সম্পদের। মাইনাস প্রারম্ভিক দায় কিছু নাই, তাহলে দিলাম 0। তাহলে আমার কি আছে? যে নগদ তহবিল আছে আর ডিপিএস এ জমা। তাহলে নগদ তহবিল আমার কত আছে? নগদ তহবিল আছে আমার 2 লক্ষ টাকা। নগদ তহবিল আমার 2 লক্ষ টাকা যোগ ডিপিএস আছে আমার 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা। তাহলে নগদ তহবিল আছে 2 লক্ষ আর ডিপিএস আছে 1 লক্ষ। তোমাদের বইয়ে কিন্তু দেওয়া আছে, স্পষ্ট বইয়ে মধ্যে দেওয়া আছে কিন্তু। তাহলে আমার দায় কিন্তু নাই, দায় আমার 0 টাকা। তাহলে এখানে কি আসছে? দেখো, 2 লক্ষ আর 1 লক্ষ কত হলো? 3 লক্ষ। 3 লক্ষ মাইনাস 0, তাহলে আমার কত হবে? 3 লক্ষ টাকাই হবে আমার। 3 লক্ষ টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা লিখতে পারি আমাদের টাকা। তাহলে আমরা কি প্রশ্ন করছিল? যে পারিবারিক তহবিলের পরিমাণ কত। তাহলে সুতরাং পারিবারিক তহবিল 3 লক্ষ টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই যে পারিবারিক তহবিল নির্ণয় কিভাবে করতে হয় সেটা বুঝতে পেরেছো। তোমরা যদি লিখতে চাও, তোমাদের খাতায় বোর্ডে লেখা আছে, তোমরা খাতায় জটপট করে তুলে নিতে পারো। শিক্ষার্থী, আমার ক্যামেরাটা একটু অটো ফোকাস দেয়। আসলে অটো ফোকাসটা আমরা কি অফ করতে পারি নাই, সেটা আমি জানি না। অনেক চেষ্টা করার পর অটো ফোকাসটা আমি বন্ধ করতে পারি নাই। সেই জন্য এই ক্যামেরা একটু অটো ফোকাস দিতে পারে। তোমরা একটু বুঝে নিও। আমি এখন এটা মুছে ফেললাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক নাম্বার
যেটা চেয়েছিল যে পারিবারিক তহবিল নির্ণয়, আমরা কিন্তু পারিবারিক তহবিল নির্ণয় করেছি। এখন খ নম্বরে রয়েছে সমাপনী তহবিলের নির্ণয়, যে জনাব আহসান হাবীবের পরিবারের সমাপনী তহবিল এর পরিমাণ নির্ণয় করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, সমাপনী তহবিল নির্ণয় করতে হলে আমরা কোনটা করব একটু চিন্তা করে বলো। হ্যাঁ, প্রাপ্তি প্রদান হিসাব করবো। ভেরি গুড। তাহলে আমরা এখন প্রাপ্তি প্রদান হিসাব করবো। ঘ নাম্বার সমাধান হবে ঘ। তোমরা তোমাদের খাতায় সুন্দর করে স্কেল করে গড়টা আঁকতে হবে। প্রাপ্তি প্রদানের কিন্তু আমি নমুনা চোখ দিয়ে গিয়েছিলাম। হ্যাঁ, আমার এখানে বোর্ড হোয়াইট বোর্ডে এত বড় স্কেলও নেই, আমি হাত দিয়ে এঁকে নিব, তো লেখাটা আঁকাটা একটু এদিক সেদিক হতে পারে। তা তোমরা কিন্তু স্কেল দিয়ে তোমাদের খাতায় এবং কাঠ পেন্সিল দিয়ে ঘরগুলা করবা, যে নমুনা চোখটা আমি পূর্বের ক্লাসেও দেখেছিলাম এবং তোমাদের বইও কিন্তু আছে এই নমুনা চোখগুলো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, পারিবারিক যে এই তহবিলে নির্ণয় করলাম, এখন আমরা করবো কি সমাপনী তহবিল, নগদ তহবিল। তাহলে দেখবো আমরা জনাব আহসান হাবীবের, দেখো জনাব আহসান হাবীবের প্রাপ্তি ও প্রদান হিসাব। তাহলে এখানে সনটা কি দেওয়া আছে? প্রত্যেকটা যখন আমরা অঙ্ক করব তখন কিন্তু আমরা মাসের শেষেই যাব বা বছরের শেষে আমরা অঙ্কটা করব, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু দেখো বছর দেওয়া আছে প্রথমে জানুয়ারি, তাহলে শেষ করছে কিন্তু ডিসেম্বরে। তাহলে আমরা লিখবো কি যে 2017 সালে 31শে ডিসেম্বর তারিখে 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য আমরা এই লাইনটা, তিনটা লাইন উপরে আগে লিখব, তারপরে আমরা গড়টা করবো। দেখো আমি আমার স্কেল যেহেতু নাই, আমি এমনি গড়টা করে নিচ্ছি। এই দেখো, হ্যাঁ, প্রথম টান দিলাম, তারপরে আমি দুইটা ভাগ করে নেই। আমি এটাকে দুইটা ভাগ করে নিব। হ্যাঁ, দুইটা ভাগ করে নিব। এদিকে হচ্ছে আমার টাকার গড়, হ্যাঁ, এদিকে আমি একটা দিব টাকার গড়, টাকার গড়। হ্যাঁ, আমি যদি গড়টা সুন্দর করে নেই তাহলে গড় হয়ে গেছে। তাহলে আমার এদিকে আসবে, বাম দিকে আসবে কি প্রাপ্তি সমূহ, হলো টাকা। আর ডান দিকে আসবে প্রদান সমূহ, আর হচ্ছে টাকা। শিক্ষার্থীরা, আমার ঘরটা হয়তো এদিক সেদিক হতে পারে, তোমরা কিন্তু ঘর একটু সুন্দর করে নিবে। তোমরা কিন্তু ঘরটা তোমাদের স্কেলে দিয়েছিলে, একেবারে সুন্দর করে নিবে। তাহলে আমার বাম পাশে হচ্ছে প্রাপ্তি সমূহ টাকা, প্রদান সমূহ টাকা, মানে প্রাপ্তি টাকাগুলো এই করে বসবে আর প্রদান টাকাগুলো এই করে বসবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে উপরে তিনটা লাইন লিখছি, জনাব আহসান হাবীবের প্রাপ্তি প্রদান হিসাব 2017 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য, এই তিনটা লাইন কিন্তু শিরোনামটা অবশ্যই তোমাদের লিখতে হবে। এবং এখানে কিন্তু সমাপ্ত বছরের কথাটাও লিখতে হবে। কিন্তু সমাপ্ত বছরের কথা লিখতে হবে কেন? তার জেটটাই কি আর্থিক বছর বিবরণীতে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমার এখানে প্রাপ্তিতে কি ছিল একটু তাকাও, যে প্রাপ্তিতে প্রথমে ছিল জানুয়ারির 1 তারিখে যে কি নগদ তহবিল। তাহলে আমরা লিখতে পারি হাতে নেব। দেখো, হাতে নেব তারিখটা ছিল কত? 1/1/2017 এই তারিখটা ছিল। এই তারিখের হাতে নেব ছিল কত টাকা? 2 লক্ষ টাকা। তাহলে আমরা এখানে লিখতে পারি 2 লক্ষ টাকা। হ্যাঁ, 2 লক্ষ টাকা। আর কি ছিল আমাদের প্রাপ্তি? দেখো, যে আমার প্রাপ্তি মানে কি, তুমি নগদ টাকা তোমার কাছে যদি আসে সেটা হচ্ছে প্রাপ্তি, আর নগদ টাকা যদি চলে যায় সেটা হচ্ছে প্রদান। তাহলে নগদ টাকা আমার কাছে কি কি এসেছিল আমরা একটু দেখি। দেখো, জনাব আহসান হাবীব মাসে 12,000 টাকা বেতনে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তাহলে বেতন আছে কেন? তাহলে সে যদি চাকরি করে, সে প্রতি মাসে বেতন পায়। তাহলে আমরা অঙ্ক করি 1 বছরের জন্য, সে মাসে যে বেতনটা পাইলো, মাসে কত পাচ্ছে? 12,000 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থী, দেখো বেতন সে মাসে পাচ্ছে হলো 12,000 টাকা। তাহলে আমরা 1 বছরের জন্য অঙ্ক করি, তাহলে 12 মাস, তাহলে কি হবে? 12 দা গুণ হবে। তাহলে ক্যালকুলেটর করলে কত হবে? তোমরা ক্যালকুলেটর সাহায্যে গুণটা একটু বড় দেখি। 12,000 গুণন হচ্ছে 12, তাহলে 1,40,000 টাকা। তাহলে এখানে হবে কত? 1,40,000
40,000 টাকা। তাহলে বেতন হচ্ছে তার 1,40,000 টাকা, সে বেতন পায়। তারপরে দেখো এছাড়াও তিনি একটি কলেজে পার্ট টাইম লেকচারার হিসেবে মাসে 5,000 টাকা সম্মানী পান। তাহলে সে কি পান? আরো সম্মানী। তাহলে দেখো সম্মানী, সম্মানী, তাহলে সম্মানী সে মাসে পায় কত? 5,000 টাকা। তাহলে আমরা যেহেতু 1 বছরই করি, তাহলে 12 দা গুণ হবে 12 মাসে 1 বছর। তাহলে কি হবে এখানে? তুমি একটু ক্যালকুলেটর সাহায্যে বলো যে মাসে 5,000, তাহলে 12 দা গুণ হলে কত হয় দেখো, 5,000 গুণন হচ্ছে 12, এ হচ্ছে 60,000 টাকা। তাহলে আমরা এখানে লিখতে পারি 60,000 টাকা। এই 60,000 টাকা হচ্ছে আমার সম্মানী। তাহলে এই প্রাপ্তিগুলো হচ্ছে আমার এখানে। আর এখানে কোনো আর প্রাপ্তি আমরা আমাদের যে উদ্দীপকে দেখতে পাচ্ছি না। তাহলে আমরা এখন প্রধানগুলো দেখবো কি কি আছে। দেখো উক্ত বছরে তার পরিবারে অন্যান্য লেনদেন ছিল খাদ্য সামগ্রী ক্রয় 30,000 টাকা। তো খাদ্য সামগ্রী ক্রয় করছে, ক্রয় করলে টাকা আসে না চলে যায়? চলে যায়। তাহলে আমরা প্রধানে করে লিখবো। দেখো খাদ্য সামগ্রী ক্রয়, খাদ্য সামগ্রী ক্রয়, খাদ্য সামগ্রী ক্রয় কত টাকা ছিল? একটু বইয়ের দিকে তাকিয়ে দেখো, 30,000 টাকা। হ্যাঁ, খাদ্য সামগ্রী ক্রয় ছিল 30,000 টাকা। হ্যাঁ, 30,000 টাকা। খাদ্য সামগ্রী ক্রয় হচ্ছে 30,000 টাকা। তারপরে দেখো বাড়ি ভাড়া প্রদান 80,400 টাকা। দেখো বাড়ি ভাড়া, বাড়ি ভাড়া কত? 80,400 টাকা। বাড়ি ভাড়া হচ্ছে 80,400 টাকা। তারপর হচ্ছে দৈনন্দিন বাজার, দৈনন্দিন বাজার, দৈনন্দিন বাজার, দৈনন্দিন বাজার কত হচ্ছে দেখো 24,000 টাকা। দৈনন্দিন বাজার হচ্ছে 24,000 টাকা, 24,000। তারপর আছে দেখো আসবাবপত্র ক্রয়। এখন আমি কিন্তু একবারই বলছি প্রধানের সময়ের ঘরে কি কি বসবে। তুমি যে যে আইটেমগুলো ক্রয় করবে বা যে যে আইটেমগুলো তুমি পাওয়ার পরে যদি নগদ টাকা চলে যায়, সেই আইটেমগুলো সবগুলো আসবে। নগদ টাকা চলে গেলেই প্রধানের ঘরে আসবে। সোজা কথা, তুমি যেই টাকাগুলো প্রদান করবে, প্রদান করার ফলে বিপরীতে তুমি যেই সম্পদগুলা বা যেগুলোই তুমি ব্যয়গুলা করো বা যে সম্পদগুলো ক্রয় করো, সবগুলোই তোমার কি প্রধান সম্পদ আসবে। এক কথায় বলতে গেলে কি, যে আমার তো টাকা চলে গেছে কিনা, নগদ টাকা চলে গেছে কিনা। যদি নগদ টাকা চলে যায়, যে উপায়ই যাক, প্রত্যেকটা আইটেম প্রধান সময় করে আসবে। তাহলে এখানে কি আছে? আসবাবপত্র ক্রয়। দেখো আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ক্রয় হচ্ছে কত টাকা? 15,000 টাকা। আসবাবপত্র ক্রয় হচ্ছে 15,000 টাকা। তারপর আছে মুদি ও মনিহারি, মুদি ও মনিহারি, মুদি ও মনিহারি কত টাকা? মুদি ও মনিহারি বিল হচ্ছে 2,500 টাকা, 2,500 টাকা। তোমরা কিন্তু বই দেখে নিয়ে করো, আমি কিন্তু বই দেখে কি করতেছি, কিন্তু তোমাদের যে বই, যে বইয়ে যা আছে তাই করতেছি। মুদি ও মনিহারি 2,500 টাকা। গহনা ক্রয় 60,000 টাকা। হ্যাঁ, অবশ্যই গহনা ক্রয় করলে টাকা চলে যায়। তাহলে গহনা ক্রয়, গহনা ক্রয়, গহনা ক্রয় কত? 60,000 টাকা। গহনা ক্রয় 60,000 টাকা। তারপর আছে কি? ডিপোজিট পেনশন স্কিমে জমা, ডিপোজিট পেনশন, ডিপোজিট পেনশন স্কিম, ডিপোজিট পেনশন স্কিমে জমা হচ্ছে কত টাকা? 24,000 টাকা, 24,000 টাকা। ডিপোজিট পেনশন স্কিমে জমা হচ্ছে 24,000 টাকা। তারপর আছে কি? পোশাক ক্রয়, পোশাক ক্রয়। হ্যাঁ, পোশাক ক্রয় কত টাকা? দেখো পোশাক ক্রয় হচ্ছে 11,000 টাকা। হ্যাঁ, পোশাক ক্রয় হচ্ছে 11,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, হ্যাঁ, আমি প্রাপ্তিতে কি কি পেয়েছি দেখো। হাতে নগদ আমার তো প্রারম্ভিক ব্যালেন্স, হাতে নগদ আমার 1 তারিখে ছিল। যেহেতু আমার আজকের যে যদি লেনদেন করি বা এই বছরের লেনদেন করি, তাহলে আমার হাতে নগদ ছিল কত টাকা? আমার দেওয়া আছে এখানে কিন্তু হাতে নগদ, নগদ তহবিল 2 লক্ষ টাকা। তারপরে আমি কি প্রাপ্তি পেয়েছি? আর বেতন পাইছি 12,000 টাকা মাসে, প্রতি মাসে 12,000 টাকা, 12 মাসে 1,40,000 টাকা। আর সম্মানী পাইছি কত? 5,000 টাকা মাসে, তাহলে 5,000 গুণ 12 60,000 টাকা। এই হলো আমার প্রাপ্তি সমূহ। আর প্রধানের ঘরে কি আছে দেখো, প্রধানের ঘরে আছে খাদ্য সামগ্রী 30,000 টাকা, বাড়ি ভাড়া 80,400 টাকা, দৈনন্দিন বাজার 24,000 টাকা, আসবাবপত্র ক্রয় 15,000 টাকা, মুদি ও মনিহারি 2,500 মানে 2,500 টাকা, গহনা ক্রয় 60,000 টাকা,
ডিপোজিট পেনশন স্কিমে জমা হচ্ছে 24,000 টাকা, পোশাক ক্রয় হলো 11,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এটা তোমাদের বইয়ে কিন্তু বইয়ের যে এন্ট্রিগুলো দেওয়া আছে সেই এন্ট্রিগুলো কিন্তু আমরা এই এন্ট্রি দিয়ে কিন্তু আমরা এই যে সমাপনী নগদ তহবিলের পরিমাণ নির্ণয় করতেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দেখো আমরা এই পাশে যে যেরকম সময় টান দিবা এই পাশের তুমি সমান টান দিবা, ঠিক আছে? টান দিয়ে তুমি একটা কথা চিন্তা রাখবা যে প্রাপ্তি উপাদান হিসেবে প্রাপ্তির চেয়ে প্রদান কখনো বেশি হতে পারে না। এই কথা কিন্তু মাথায় চিন্তা করে রাখবা। আমি আবার বলি, প্রাপ্তির চেয়ে প্রদান কখনোই বেশি হতে পারে না। মানে সমান হতে পারবে কিন্তু কখনোই কি প্রদান বেশি হতে পারবে না। কার চেয়ে? প্রাপ্তির চেয়ে প্রদান কখনো বেশি হতে পারবে না। যেমন তুমি একটা এক্সাম্পল দিই, তোমার কাছে আছে 5 টাকা, তাহলে তোমাকে যদি বলি তুমি খরচ করো, তুমি কত খরচ করতে পারবে? 5 টাকাই খরচ করতে পারবে, কিন্তু তুমি এর চেয়ে বেশি কখনো খরচ করতে পারবে না। এর চেয়ে যদি বেশি খরচ করতে চাও তাহলে বাকিতে লেনদেন হবে, আর এই বাকিতে লেনদেন বা দাঁড়ে লেনদেন এই প্রাপ্তি প্রদান হিসেবে অন্তর্ভুক্ত হয় না। আমি আবার ছোট্ট একটা কথা বলে দিচ্ছি যে প্রাপ্তির চেয়ে প্রদান কখনোই বেশি হতে পারে না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের প্রথমে প্রাপ্তির চেয়ে প্রদান বেশি না হয় তাহলে আমরা প্রাপ্তির চেয়ে যোগ করি। দেখো, এটা 2 লক্ষ টাকা, 2 লক্ষ যোগ হলে 1,44,000, 1,44,000 হচ্ছে কত? 60,000। হ্যাঁ, তাহলে আমার এটা কত হচ্ছে? 4,04,000 টাকা। দেখো, এই 4,04,000 টাকা আমি এই 4,04,000 এই 4,000 লিখে আমি এদিকে জেড টানবো, আবার এই 4,04,000 আমি এদিকে লিখবো, কারণ আমরা তো একবারই বলছি যে প্রাপ্তির চেয়ে প্রদান বেশি হতে পারে না। এই 4,04,000 লিখে আমি জেড টানলাম, ঠিক আছে? এখন এইদিকে যোগ করলে 4,04,000 হয়েছে, কিন্তু এই যে প্রদানের আইটেমগুলো কি 4,04,000 হয়েছে? হয় নাই। তাহলে আমার প্রদানের আইটেমটা কত হয়েছে দেখি একটু। প্রদানটা আমি যোগ করি। এখন তোমরা ক্যালকুলেটর সাহায্যে যোগ করো, আমি যোগ করে নিচ্ছি। দেখো, প্রথমটা হচ্ছে 30,000, 30,000 যোগ 80,400, 80,400 যোগ হচ্ছে 24,000, হ্যাঁ 24,000। তারপরে আছে আসবাবপত্রের 15,000, হ্যাঁ 15,000। তারপরে আছে মুদি ও মণিহারি হচ্ছে 2,500, হ্যাঁ 2,500। তারপরে আছে গহনা হলো 60,000, গহনা হচ্ছে 60,000। তারপর আছে ডিপোজিট পেনশন স্কিমে জমা হচ্ছে 24,000, হ্যাঁ 24,000। তারপরে আছে পোশাক ক্রয় 11,000, 11,000। হ্যাঁ, আমার এখানে আসছে 2,46,900 টাকা। এই আমি টোটাল প্রদানটা করছি। তাহলে আমি এই যে টাকাটা আমার আসলো যুগটা, এই যে আমার এখান থেকে খাদ্য সামগ্রী ক্রয় থেকে পোশাক ক্রয় পর্যন্ত যে টাকাগুলো আছে সবগুলো যোগ করার পরে এই যোগফলটা আমরা বিয়োগ করব যে আমার যে এখানে যে মোটটা হয়েছিল, প্রাপ্তি হয়েছিল কত? 4,04,000 টাকা। এখন এই বিয়োগ করার পর যে টাকাটা থাকে, টাকা হলো কত? 1,57,100 টাকা। এখানে থাকে দেখো 1,57,000 এই 100 টাকা। এইটার নাম কি হবে? এইটাই হচ্ছে নগদ তহবিল। যেহেতু এটা প্রারম্ভিক শুরু করছিলাম 1 দিয়া, তাহলে শেষে আসছে, তাহলে শেষে মানে ডিসেম্বরে আসছে, তাহলে শেষটা তাহলে কি হবে? 31 তারিখ হবে। তাহলে নগদ তহবিল বা হাতে নগদ আমরা লিখতে পারো যে হাতে নগদ 31/12/2017, 31/12/2017 এই হাতে নগদ হচ্ছে তোমার এই 1,57,100 টাকা। আমরা এটা সমাপনী নগদ তহবিল বলতে পারি, সমাপনী হাতে নগদ বলতে পারি, বা হাতে নগদ 31/12/2017 আমরা বলতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের রেজাল্ট কিন্তু হয়ে গেছে। তাহলে আমাদের রেজাল্টটা কত? 1,57,100। তাহলে আমরা লিখতে পারি যে জনাব আহসান হাবিবের সমাপনী নগদ তহবিল 1,57,100 আমরা লিখতে পারি। দেখো এখানে তোমরা আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে যে আমরা প্রাপ্তি যে টাকা পাইছি, কত পাইছিলাম? টোটাল প্রাপ্তি 4,04,000 টাকা। এই টোটাল প্রাপ্তির থেকে আমরা যে টোটাল প্রদানের টাকা বিয়োগ করার পরে যে টাকা অবশিষ্ট হয়েছে সেই টাকাটা কত হয়েছে? 1,57,100। সেই টাকাটার কি নাম? সেই টাকাটা হচ্ছে হাতে নগদ। হাতে নগদ কি? সমাপনী হাতে নগদ বা সমাপনী উদ্বৃত্ত বলতে পারো, বা শুধু উদ্বৃত্ত বলতে পারো, বা হাতে নগদ 31/12/2017 বলতে পারো। তাহলে আমরা এখানে উত্তর লিখতে পারি যে জনাব আহসান হাবিবের সমাপনী নগদ তহবিল 1,57,100। আশা করি তোমরা প্রাপ্তি প্রদানের যে সমাপনী হাতে নগদ কিভাবে নির্ণয় করতে হয় সেটা বুঝতে পেরেছো। তোমরা এটা তুলে নিতে পারো। হ্যাঁ, তাহলে আমি এখন মুছে ফেলছি। হ্যাঁ,
আমি এখন এটা মুছে ফেলবো। ক নাম্বার সমস্যার সমাধান হয়ে গেছে। তোমরা প্রাপ্তি প্রদান যখন করবে তখন অবশ্যই ঘরগুলা করবে কাঠ পেন্সিল দিয়ে এবং সুন্দর করে। আমার এখানে যেহেতু বোর্ড হোয়াইট বোর্ড বড় স্কেল নাই, আমি হাতেই ঘরগুলা করার চেষ্টা করছি। আর তোমরা কিন্তু অবশ্যই সুন্দর করে কাঠ পেন্সিল দিয়ে ঘরগুলা করবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ঘ শেষ হয়েছে, আমাদের গ বলছে। গ কি বলছে প্রশ্নটা দেখো। গ বলছিল যে আয় ব্যয় বিবরণী, যে উপযুক্ত তথ্যের আলোকে উক্ত পরিবারের আয় উদ্বৃত্ত বা ঘাটতি নির্ণয় করো। তাহলে আয় উদ্বৃত্ত বা ঘাটতি নির্ণয় করতে গেলে আমাদের কি হিসাব করতে হবে? আয় ব্যয় হিসাব বা আয় ব্যয় বিবরণী। ভেরি গুড। তাহলে আমরা লিখি দেখো গ, একের গ। আমরা এটা প্রথমে লিখে নিব জনাব আহসান হাবিবের আয় ব্যয় বিবরণী বা হিসাব। আর ওই সনটা কিন্তু লিখবো 2017 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। আমি কি লিখেছি? যে জনাব আহসান হাবিবের আয় ব্যয় বিবরণী 2017 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য কিন্তু কথাটা লিখছি। তাহলে এখন আমরা আয় বিবরণী গড়গুলো দেখো। গড়টা করতেছি আমি, টান দিলাম। হ্যাঁ, তাহলে আমি টাকার গড় আমার দুইটা দিব। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে লিখবো আমি, দেখো আমি এটা শেষ করে নেই। হ্যাঁ, এবার হচ্ছে বিবরণ টাকা টাকা। তবে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে প্রথমে আসবে আমার আয় সমূহ। আমি কি কি আয় করেছিলাম দেখো। আয় সমূহ আমি লিখে দিই, আয় সমূহ। হ্যাঁ, আয় সমূহ আমার কি কি আয় ছিল একটু এখন তোমার বইয়ের দিকে তাকাতে পারো যে আয়টা কি কি ছিল। আমার আয় ছিল দেখো, প্রতি মাসে বেতন ছিল একটা আয়, আবার প্রতি মাসে একটা সম্মানী ছিল আয়। এই দুটোই ছিল আমার আয়। তাহলে আমি বেতন প্রতি মাসে কত পেয়েছিলাম? 12,000 টাকা। গুড। তাহলে বেতন 12,000 গুণন 12। কেন 12? কারণ আমরা এক বছরের জন্য অঙ্কটা করি। প্রতি মাসে দেওয়া আছে 12 মাসে 1 বছর 12,000 গুণ। তাহলে আমরা কত পেয়েছিলাম? 1,44,000 টাকা পেয়েছিলাম। আমরা বেতন পেয়েছিলাম 1,44,000 টাকা। আর আমরা সম্মানী কি ছিল প্রতি মাসে? 5,000 গুণন 12। তাহলে কত হবে? 60,000 টাকা। তাহলে আমার সম্মানী ছিল 60,000 টাকা আর বেতন ছিল কত? 1,44,000 টাকা। এই তোমার এই যে সমস্যায়, এই সমস্যার মধ্যে বা এই যে অঙ্কে আর কোনো আমাদের আয় ছিল না। আমাদের আয় ছিল দুইটাই। আমরা এই দুইটা আয় যোগ করব। তাহলে ক্যালকুলেটরের সাথে যোগ করে নাও তোমরা। তোমাদের ক্যালকুলেটরের সাথে যোগ করো। 1,44,000 যোগ হচ্ছে 60,000। তাহলে কত হচ্ছে? 2,04,000। 2,04,000 টাকা। 2,04,000 টাকা। হ্যাঁ, 2,04,000 টাকা আমাদের মোট আয় লিখতে পারো, যে মোট আয়। এই 2,04,000 হচ্ছে মোট আয়। এর থেকে আমি কি বাদ দিব? আমি ব্যয় বাদ দিব। তাহলে আমি এখানে লিখতে পারি মাইনাস ব্যয় সমূহ। মাইনাস ব্যয় সমূহ। তাহলে আমার ব্যয় সমূহ কোনগুলা? এখন ব্যয় কিন্তু দুই ধরনের আছে। একটা মুনাফা জাতীয় ব্যয় আর একটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। আমরা যখন এই আয় ব্যয় বিবরণী করব, আয় বিবরণী কিন্তু আমি পূর্বের ক্লাসে বুঝিয়েছিলাম যে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় নিয়ে যে বিবরণী প্রস্তুত করা হয় সেটা হচ্ছে আয় ব্যয় বিবরণী। তাহলে আমরা এখানে মুনাফা জাতীয় ব্যয় নিব এবং মুনাফা জাতীয় আয় নিব। আমরা কিন্তু মূলধন জাতীয় ব্যয় বা মূলধন জাতীয় অন্য কিছু আর নিব না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো। তোমরা দেখো তোমাদের যে ব্যয়গুলো সবগুলো ছিল, যে
উক্ত বছরে তার পরিবারের অন্যান্য লেনদেন নিম্নরূপ। খাদ্য সামগ্রী ক্রয় 30,000 টাকা। খাদ্য সামগ্রী ক্রয় কি মুনাফা যেতে হবে সেটা আসবে, তাহলে খাদ্য সামগ্রী ক্রয়, খাদ্য সামগ্রী ক্রয়, খাদ্য সামগ্রী ক্রয়, খাদ্য সামগ্রী কত ছিল 30,000 টাকা। হ্যাঁ, খাদ্য সামগ্রী ক্রয় হচ্ছে 30,000 টাকা। তারপর দেখো আছে বাড়ি ভাড়া। হ্যাঁ, বাড়ি ভাড়া হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, আমরা লিখবো বাড়ি ভাড়া, বাড়ি ভাড়া। হ্যাঁ, বাড়ি ভাড়া আমার কত টাকা একটু তোমরা বইয়ে দেখে নাও, 80,400 টাকা। বাড়ি ভাড়া হচ্ছে 80,400 টাকা। তারপরে আর দেখো কি আছে, বাড়ি ভাড়ার পর আছে দৈনন্দিন বাজার। হ্যাঁ, এটাও মুনাফা জাতীয় ব্যয়, তাহলে দৈনন্দিন বাজার, দৈনন্দিন বাজার, দৈনন্দিন বাজার টাকাটা কত 24,000 টাকা। হ্যাঁ, লেখো 24,000। হ্যাঁ, 24,000 টাকা। তারপরে দেখি আমরা কি আছে আর আসবাবপত্র ক্রয়। আসবাবপত্র ক্রয় কি এখানে আসবে আইবে একটু চিন্তা করে বলো। না, আসবে না। আসবাবপত্র ব্যয় মুনাফা জাতীয় ব্যয় নয়, সেটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। তাহলে সেটা কোথায় যাবে, সেটা যাবে আর্থিক অবস্থার বিবরণীর সম্পত্তির পাশে, তাহলে সেটা কিন্তু আয় ব্যয় বিবরণীতে আসবে না, তাহলে আসবাবপত্র ক্রয় আসবে না। আছে কি মুদিও মনিহারি। হ্যাঁ, মুদিও মনিহারি আসবে, কারণ এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, মুদিও মনিহারি। হ্যাঁ, আবার লাইভটা চলতেছে, একটু ডিসকানেক্ট হয়ে গেছিল মনে হয়, আমি একটু দেখে নিচ্ছি। আমি একটু আমার লাইভটা দেখে নিচ্ছি চলতেছে কিনা, ডিসকানেক্ট হয়েছিল। হ্যাঁ, এখন আবার চলতেছে। আসলে আমাদের দেশ, আমরা ডেভেলপ হচ্ছি ডিজিটালে, একটু ওয়েদার যদি খারাপ হয় তাহলে নেটের সমস্যা দেখা দেয়, আমরা সেই পরিপূর্ণ নেটটা সাপোর্ট পাই না অনেক সময়। যাক, এগুলো থেকে আমরা অবশ্যই উত্তরণ হব। হ্যাঁ, আমার এটা চলতেছে এখন। প্রিয় শিক্ষার্থীরা, আমি যেটা বলছিলাম যে একটু নেটের ডিসকাউন্ট হয়েছিল, নেটটা ডিসকাউন্ট হয়ে গেছিল, এর জন্য লাইভটা সরাসরি চলে নাই। আবার পুনরায় লাইভে চলে আসছি আমরা, দেখো। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা, আবার মনে হয় একটু সমস্যা দেখা যাচ্ছে, আমি একটু দেখে নেই। আমি একটু দেখে নিচ্ছি। আমি আবার নতুন করে একটু প্রবেশ করতেছি। হ্যাঁ, এখন কানেক্ট হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি অত্যন্ত দুঃখিত, কারণ লাইভটা ডিসকানেক্ট হয়ে গেছিল, এখন আবার কানেক্ট হয়েছে। আমি একটু দেখে নিই, আর একটু আবার পরীক্ষামূলক। হ্যাঁ, ঠিক আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি যেটা বলছিলাম যে আমার মোট আয় হচ্ছে 2,04,000 টাকা, আর মোট ব্যয় হচ্ছে কত 1,47,900 টাকা। তাহলে আমার অবশ্যই আয় বেশি হয়েছে কেন, তাহলে আমার কি হবে, আয় উদ্ধৃত থাকবে। তাহলে দেখো,
2,04,000 মাইনাস 1,47,900, তাহলে আমার থাকতেছে কত? 56,100 টাকা। এখানে আমরা লিখতে পারি 56,100 টাকা। এই যে 56,100, এইটার নাম হচ্ছে আয়ের উদ্বৃত্ত বা আয় উদ্বৃত্ত। এই 56,100 হচ্ছে কি? আয় উদ্বৃত্ত। এই আয় উদ্বৃত্তটা যাবে কোথায়? এটা যাবে আর্থিক অবস্থার বিবরণীতে, পারিবারিক তহবিলের সাথে যোগ হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু বুঝে নেই যে আমার আয় কিন্তু বেশি হওয়াতে কিন্তু আয় উদ্বৃত্ত হয়েছে। যদি ব্যয় বেশি হতো তাহলে কি হতো? তাহলে কিন্তু ঘাটতি হয়ে যেত আমার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমার যে আজকের সৃজনশীল প্রশ্ন 1-এর যে 3টা পার্ট করলাম, একটা হচ্ছে কি পারিবারিক তহবিল নির্ণয়, তারপর হচ্ছে কি যে সমাপনী নগদ তহবিল নির্ণয়, আর এখন করলাম হলো কি আয় ব্যয় বিবরণী। যে আয় বিবরণীর মাধ্যমে আয় উদ্বৃত্ত আমাদের 56,100 টাকা আমরা বের হয়েছে। আশা করি তোমরা এই সমস্যাটা সমাধান বুঝতে পেরেছো। হ্যাঁ, আশা করি তোমরা এই সমস্যার সমাধানটা বুঝতে পেরেছো। আজকে হয়তো নেটের সমস্যার কারণে একটু সমস্যা দেখা যাচ্ছে, আমি আরেকটু ক্লিয়ার করে দেখে নিই। হ্যাঁ শিক্ষার্থীরা, আমি যদি আরেকটু বুঝিয়ে দিই তাহলে কি বুঝতে পারি যে আমার যে আয় ছিল কত টাকা? বেতন ও সম্মানে মিলে আমার মোট আয় ছিল 2,04,000 টাকা। আর আমার ব্যয় সমূহ, টোটাল ব্যয় সমূহ ছিল আমার কত? 1,47,900। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার ব্যয় সমূহ আয়ের চেয়ে কম। তাহলে আয়ের চেয়ে যদি ব্যয় সমূহ কম হবে, অবশ্যই এনে আয় দিতে হবে। তাহলে আয় থেকে মোট ব্যয়টা বাদ দেওয়ার পরে রয়েছে কত? 56,100। এটার নাম হচ্ছে আয় উদ্বৃত্ত। এই আয় উদ্বৃত্ত তোমার যাবে আর্থিক অবস্থার বিবরণীতে। আর্থিক অবস্থার বিবরণীতে সেই আয় উদ্বৃত্ত যাবে। প্রিয় শিক্ষার্থীরা, ভালো থাকবা, সুস্থ থাকবা। আমার আজকের ক্লাসটা আমি এখানে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, পরবর্তী ক্লাসে আমরা আসবো। আর তোমরা সেম নিয়মে যে বাড়ির কাজ আছে, দেখো তোমাদের যে মেইন বইয়ের 3 নাম্বার যে সৃজনশীল, 3 নাম্বার সৃজনশীলটা সেম 3 নাম্বার সৃজনশীলটা তোমাদের জন্য বাড়ির কাজ হয়ে গেল। তোমরা এটা করে নেবা। আমি এটা একটু মুছে ফেলতেছি। 3 নাম্বার সৃজনশীলটা তোমরা করে নেবা বাড়ি থেকে। বাড়ির কাজ হচ্ছে 3 নাম্বার সৃজনশীল। বাড়ির কাজ সৃজনশীল প্রশ্ন 3, তোমাদের পাঠ্য বইয়ের সৃজনশীল প্রশ্ন 3, এটা তোমরা করে নেবে। তাহলে আজকের মতো এখানে বিদায় নিলাম। ধন্যবাদ সবাইকে।